শ্রাবণে বৃষ্টি মুখর সন্ধ্যা, মেঘ ঘন আকাশের ছায়া তোলে। দিনটা আজ নতুন ব্যস্ততার সঙ্গে প্রস্থান করছে। বারান্দার মেঘলা আধারে একাকী বসে আছে রিমঝিম, হাত বাড়িয়ে ছুঁয়ে দিচ্ছে শ্বেত জলের সূক্ষ্ম ফোঁটাগুলো। হঠাৎ অযাচিত দরজা ধাক্কানোর শব্দ আর নিঝুম মনের গহীনকে আনন্দিত করে তোলে। কপালে ভাসে সূক্ষ্ম চিন্তার রেখা। সম্পূর্ণ ফ্ল্যাটে মাত্র দুজন নারী রয়েছে। বাবা সকালে গেছেন এক পারিবারিক বন্ধুর মেয়ের বিয়েতে। রিমঝিমের শরীরটা কিছুদিন যাবৎ অসুস্থ বিধায় আর যায়নিও। বাবাও বিশেষ জোর করেননি, খালার ভরসায় বাড়িতে রেখে চলে গেছেন। বিয়ে ঢাকার বাইরে নরসিংদীর মেঘনা পারে। বাবার ফিরতে ফিরতে রাত 10টা বাজবে বলে জানিয়েছেন। তাহলে এই বৃষ্টির স্নাত সন্ধ্যায় কোন আগন্তুক করান আসছে? দরজা খোলারও নাম নেই। রিমঝিমের খালা তাহমিনা বেগম একটু বৃষ্টি দেখলেই কাঁথা মুড়ি দিয়ে ঘুম দেন। এখনও নিশ্চয়ই ঘুমাচ্ছেন। প্রবল বৃতৃষ্ণায় উঠে দাঁড়ায় রিমঝিম। লোডশেডিং হয়েছে ঘণ্টাখানেক আগে। অন্ধকারেই চেয়ার পেতে বসেছিল। এখন রান্নাঘর হাতড়ে মোম জ্বালাতে হবে, এরপর দরজা খুলতে হবে। ততক্ষণে দরজার ওপর কতবার ঢোল বাজবে কে জানে। রিমঝিম মাথায় ওড়না পেঁচিয়ে সচেতন পায়ে বসার ঘরে এসেই আলোর উপস্থিতি দেখল। খালা মোম হাতে ভীত চোখে দরজার দিকে তাকিয়ে আছেন। রিমঝিমের উপস্থিতি পেয়ে ছুটে এসে ফিসফিস করে বললেন, ময়না রে, অসময় কে এলো বলতো? রিমঝিমের অগ্নিকোটরে বিরক্তির সঞ্চার হয়, আর বিরক্তির কারণ দুটি। প্রথমত, ময়না নামটা তার একদমই পছন্দ না। তবুও খালা তাকে ময়না বলে ডাকবেন। জন্মের পর নানি তাকে নামটি দিয়েছিলেন, কিন্তু 7 দিনের আকিকার সময় বাবা নাম বদলে দেন। এর জন্য নানি 1 বছর বাবার সঙ্গে কথা বলেনি। পরবর্তীতে ময়নাকে ডাক নামে স্বীকৃতি দিয়ে ওনার রাগ ভাঙানো হয়েছে, কিন্তু এই ডাক নামে শুধু নানিই ডাকতেন। ওনার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে এই ধারাবাহিকতা ধরে রেখেছেন খালা। রিমঝিমের রাগের দ্বিতীয় কারণটা দরজা ধাক্কানোর শব্দ। নিশ্চয়ই দরজার ওপাশের আগন্তুক এক অধৈর্যবান ব্যক্তি। রিমঝিম খালার কথা প্রত্যুত্তরে বলল, কে এসেছে সেটা না দেখে কি করে বুঝবো খালা? দাঁড়াও, খুলে দেখি। তাহমিনা আতঙ্কিত মুখে নিবারণ করেন তাকে। ওনার একমাত্র আদরের আমানত রিমঝিম। বড় বোনের মৃত্যুর পর রেখে যাওয়া বাচ্চা মেয়েটিকে নিজের ছায়াতলে রেখে বড় করেছেন। তার কিছু হয়ে গেলে তিনি বলেন, বৃষ্টির সময় চোরের উৎপাত হয়, ডাকাতও আসতে পারে, যাস না বাবু। রিমঝিম শুনল না বারণ। খালার হাত থেকে জ্বলন্ত মোমটা নিয়ে দরজা খুলতে দেখলেও এক কাক ভেজা তরুণ দরজার উপসে দাঁড়িয়ে আছে। চোখে মোটা ফ্রেমে চশমা, কাঁচের গায়ে জমে আছে বৃষ্টি ঝরা জলবিন্দু। তরুণ রিমঝিমকে দেখে কোনো সংকোচ ছাড়াই বলে উঠল, একটা শুকনো তোয়ালে দেবেন? আমার ঠান্ডার সমস্যা আছে, বুকে ঠান্ডা লাগলে নিঃশ্বাস নিতে পারি না। কি অকপট আবদার! রিমঝিম ভ্রু কুঁচকে তাকায়। এই ভদ্র পোশাকের তরুণকে খালার ভাষ্যমতে চোর বা ডাকাত কিছুই মনে হচ্ছে না, কিন্তু সন্দেহ নিশ্চয় হলো। ও তীক্ষ্ণ স্বরে বলল, আপনি একটা শুকনো তোয়ালের জন্য বৃষ্টিতে ভিজে 3 তলায় উঠে এসেছেন? ছেলেটি নড়েচড়ে ওঠে। মৃদু মৃদু কাঁপছে তার পাতলা লম্বাটে দেহ। মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক তা নয় আন্টি। আন্টি? রিমঝিমের মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত ঘটে। মোমের আলোয় তার মর্মাহত মুখখানি ছেলেটি স্পষ্ট দেখতে পায় না, কারণ সে যা দেখছে সবই ঝাপসা। তাহমিনা বেগম রিমঝিমের পেছনে এসে দাঁড়িয়েছেন। বললেন, এই ছেলে, কে তুমি? এখানে কাকে চাও? ছেলেটি এবার নিজের পরিচয় দেয়। আমি কল্লোল, আলমগীর চাচার সন্ধানে এসেছি। ঠিকানা অনুযায়ী এটাই ওনার বাসা। আমি কি ভুল ঠিকানায় চলে এলাম? ঠিকানা সঠিক, কিন্তু তার সঙ্গে তোমার কি দরকার? আমি চাচার গ্রামের বাড়ির লোক, ওনাকে ডেকে দিন। আর আমাকে যদি একটু শুকনো হতে দিতেন। আসলে আগামীকাল আমার পরীক্ষা আছে। অসুস্থ হলে এত দূর আসাটাই বেকার হয়ে যাবে। তাহমিনা বেগমের স্মরণে এলো আলমগীর সাহেবের কথা। তিনি বলেছিলেন গ্রাম থেকে বাল্য বন্ধুর পুত্র আসবে, কয়েকদিন থাকবে এই বাড়িতে। তাহমিনা এবার ভয়ের খোলস ছেড়ে ফুরফুরে স্বরে বললেন, তুমি কল্লোল, এই অসময়ে এলে বাবা? এসো এসো, ভেতরে এসো। তাহমিনা ব্যস্ত হলেন অতিথিকে নিয়ে। রিমঝিমকে নির্দেশ দিলেন, আলোটা ধরে ওকে ভেতরে আসতে দে। রিমঝিম থম ধরে আছে, চাহনি তীক্ষ্ণ। ক্ষণিক আগে ছেলেটির বলা শব্দটি তাকে যেভাবে ফুল ফুটিয়েছে তা স্পষ্ট করে মুখ ভঙ্গিতে। ছেলেটি ভেতরে ঢোকার আগেই রিমঝিম ফু দিয়ে মোম নিভিয়ে দেয়। মুহূর্তেই আধারে তলিয়ে যায় চারপাশ। তাহমিনা অবাক স্বরে বলেন, কি হলো রে? জানি না। জবাব দিয়ে রিমঝিম অন্ধকারে ধূপধাপ পা ফেলে ভেতরে ঢুকে যায়।
রাজপথে টি টেবিলের সঙ্গে সাজরে ধাক্কাও খায়। মৃদু আর্তনাদ শোনা যায়। তাহমিনা আঁতকে উঠে বলেন, ময়না রে, অসুস্থ শরীরে এভাবে চলাচল করিস না। কোনো প্রত্যুত্তর এলো না। রিমঝিম নিজের ঘরে চলে গেছে। মোমবাতি ও আর প্রয়োজন পড়ল না, কিন্তু বিদ্যুৎ চলে এসেছে। কল্লোল বলল, ওনার কি হয়েছে? তাহমিনা হাসার চেষ্টা করলেন, জবাবে দিলেন, ও কিছু না, তুমি ভেতরে এসো, আমি শুকনো তোয়লা দিচ্ছি। আলমগীর সাহেব বাড়ি ফিরলেন রাত 10টায়। মেঘ কেটে আকাশে তখন ভরা জ্যোৎস্না। তিনি বাড়ি ফিরে একমাত্র মেয়ের খোঁজ করলেন। আম্মু, কোথায় আমার রিমঝিম? তাহমিনা বললেন, হুট করে কি যে হয়েছে মেয়েটার, ঘরে থম মেরে বসে আসতে। শরীর খারাপ করেনি তো? কন্যার পিতা উত্তেজিত হলে তাহমিনা বললেন, আপনি ব্যস্ত হবেন না দুলাভাই, ও ভালো আছে, কোনো কারণে বোধহয় রেগে গেছে। আলমগীর সাহেব তৎক্ষণাৎ মেয়ের রাগের কারণ অনুসন্ধানে লেগে গেলেন। রিমঝিমের তলবা হলো বসার ঘরে। খালাকে মানা করতে পারলেও বাবাকে ফেরাতে ব্যর্থ পিতা ভক্ত হৃদয়। অগত্যা তাকে এসে বসতে হলো বাবার সামনে। মেয়ের মুখের দিকে চেয়ে আলমগীর সাহেবের হৃদয় শীতল হয়। ক্লান্তিরা ঝরে যায় অলক্ষ্যে। দিন শেষে একমাত্র সন্তান ও আধার জীবনের একমাত্র স্থলে থেকে না দেখলে যেন স্বস্তি মেলে না। তিনি মেয়েকে কাছে টেনে জানতে চাইলেন, আমার আম্মু রেগে কেন? আমি কি বুড়ো হয়ে যাচ্ছি বাবা? রিমঝিমের কণ্ঠ নমনীয়, মুখ ভঙ্গি আহ্লাদী। আলমগীর সাহেব ক্রোধ প্রকাশ করে বললেন, আমার মেয়েকে বুড়ো বলার সাহস করলো কে? তোমার অতিথি আমায় আন্টি বলেছে। অতিথি? আলমগীর সাহেব প্রশ্নাত্মক চোখে চাইলে তাহমিনা উত্তর করলেন, রংপুর থেকে আপনার বন্ধুর ছেলে এসেছে। সুতরাং কল্লোলের স্মরণ হলো বসার ঘরে। কল্লোল এলো অত্যন্ত ভদ্র ও শব্দহীন পায়। ভেজা ছেলেটিকে দেখে তখন নিতান্তই এক অসহায় মানব মনে হলেও ঝকঝকে আলোয় তার দিকে দৃষ্টিপাত করতে রিমঝিম বাধ্য হয়। তাকায় কল্লোলও, খেয়াল করে এক সদ্য চেনা নারী তার দিকে অসন্তোষের চোখে চেয়ে আছে। আলমগীর সাহেব সৌজন্য সাক্ষাৎ ছাড়লেন স্বল্প বাক্যে, এরপর বললেন, তুমি একটা অন্যায় করেছো ছেলে। কল্লোল আকাশ থেকে পড়েছে এমন মুখভঙ্গি করে, অন্যায়? এখানে এসে সজ্ঞানে ভুল করেছে বলে তো মনে হয় না। ভাবতে ভাবতে কল্লোল স্মরণ হলো আলমগীর সাহেবকে কুদুমবুসি করা হয়নি, যদিও বিষয়টা কল্লোলের অপছন্দ। কিন্তু কিছু কিছু মুরব্বীর এটাকে শিষ্টাচার মেনে আসছেন যুগের পর যুগ, যাদের বোঝাতে গেলে উল্টো বেয়াদবের তকমা জুটে যাবে। কল্লোল কদমবুসি করতে ঝুঁকে এলো। আলমগীর সাহেব হৈ হৈ করে উঠলেন। আরে করো কি, থামো। কল্লোল থামে। মুখ তুলে চাইতেই পিতার নিকট বসা কন্যার মুখোমুখি হয়। দূরত্ব বেশি নয়, দুজনের চোখ একই সমান্তরাল অবস্থান করে কয়েক সেকেন্ডে। দমকা হাওয়া যেমন হুট করে বয়ে যায়, তেমনি কিছু বয়ে যায় চোখের পাতায়। কল্লোল মেরুদণ্ড সমান করে জানতে চাইল, তাহলে আমার অজান্তে কোনো অন্যায় হলো আঙ্কেল? তুমি আমার মেয়েকে আন্টি রেখেছো কেন? কল্লোল আরেকবার তাকায় মেয়েটির পানে। কপালে তীক্ষ্ণ ভাঁজ, যেন স্মরণ করার চেষ্টা করছে। ঠোঁটে স্মিত হাসি উকি দিয়েও মিলিয়ে যায়। বলে, আসলে আঙ্কেল, আমি চশমা ছাড়া চলতে পারি না। বৃষ্টিতে ভিজে কাঁধ ঝাপসা ছিল বলে অল্প আলোয় সামনের নারী অবয়ব ও কণ্ঠস্বরকে আন্দাজ করে আন্টি ডেকেছিলাম। তিনি আপনার যে মেয়ে বুঝতে পারিনি। রিমঝিমের অপমান আরেক দফা বেড়ে যায়। কি বলল এই চশমাওয়ালা লোক? তার কণ্ঠ আন্টিদের মতো। রিমঝিম ভীষণ রেগে বাবা বলে ডেকে ওঠে। আলমগীর সাহেব হো হো করে হেসে বললেন, আসলে আমার মেয়েটা একটু অসুস্থ, ঘন ঘন জ্বর সর্দি লেগে কণ্ঠ ভারী হয়েছে, তাই তোমারও ভুল হয়েছে। রিমঝিম অপ্রতিভ হয়। সর্দি লেগে আসলেই তার কণ্ঠ ভারী হয়েছে, তাই বলে এমন বিব্রতকর মুহূর্ত হবে কে জানতো। আড়ষ্টতা ঢাকতে কপট রাগের চাদরে মুখ ঢেকে রইল। কল্লোল সেই আড়ষ্টতা লুকানো মুখে আরও একবার পর্যবেক্ষণ করে স্মুত সুরে বলল, জি আঙ্কেল, তার জন্য আমি সরি। কল্লোলের আসার কারণ জানা গেল তখনই। পড়াশোনা শেষ করে এবার সরকারি চাকরির পরীক্ষায় অংশ নিতে ঢাকা এসেছে সে। যেহেতু ঢাকা শহর তার আত্মীয় পরিজন কেউ নেই, তাই কল্লোলের বাবা পুত্রের চিন্তায় পুরনো বন্ধু আলমগীরের সহযোগিতা কামনা করেছেন। আলমগীর সাহেব স্বতঃস্ফূর্তভাবেই তা মেনে নিয়েছেন। ইদানিং রিমঝিমের ইনসোমনিয়া দেখা দিয়েছে, রাতে ঘুম হয় না। প্রথম প্রথম জোর করে ঘুমাতে চাইলেও এখন সে চেষ্টা ছেড়ে দিয়ে রাতগুলো সুন্দর করার চেষ্টা করে। যেমন পছন্দের গান শোনা, সিরিজ দেখা। আজ সেই ধারাবাহিকতাও ঠিক করেছে ঘুম না আসা পর্যন্ত আকাশ দেখবে, চাঁদ তারা মেঘেদের চলাচল দেখবে। সেই ভাবনার সঙ্গী হিসেবে কিছু খাওয়া দরকার। নিরামিষ বসে থাকতে ভালো লাগবে না। খাবারের সন্ধানে রান্নাঘরে এসে রিমঝিম চায়ের ব্যবস্থা করে ফেলল। তখনই খেয়াল করল অতীত ঘরের আলো জ্বলছে। মাঝরাতে লোকটা জেগে কেন আছে জানার একটা
অহেতুক কৌতূহল জাগলো মনে। দৈবাত তখনই দরজাটা খুলে গেল। বসার ঘরে পড়ল এক লম্বাটে ছায়া। কল্লোল স্বল্প আলোয় দেখল রান্নাঘরের দরজায় এক নারী দাঁড়িয়ে আছে। এবার আর চিনতে ভুল হলো না, চশমা পরিষ্কার আছে। অসময়ে ঘর থেকে বের হওয়ার কৈফত ছড়ে বলল, আসলে রাতে আমার একটু হাঁটাহাঁটির অভ্যাস আছে। আপনি কি চা বানাচ্ছেন? আদার সুগন্ধ পাচ্ছি। রিমঝিম প্রথমে ভাবলো কোনো কথাই বলবে না, পরে সিদ্ধান্ত বদলে ক্ষীণ ও গম্ভীর গলায় বলল, হুম। আমাকে এক কাপ দেয়া যাবে? আবারও নিঃসংকোচ আবদার। লোকটির বোধহয় লজ্জা জিনিসটার অভাব আছে, নয়তো অন্যের বাড়ি এসে এভাবে কেউ আবদার করে? নিজের ভাবনাকে সংযত করে রিমঝিম না তাকিয়ে বলে, রাত জাগছেন কেন? অনিদ্রা সমস্যা আছে? জি না, আমি পড়ছিলাম, চাকরির পড়া। আপনি জেগে কেন? আপনার বুঝি অনিদ্রা সমস্যা আছে, মিস ময়না? রিমঝিম বিস্মিত, আহত চোখে যায়। এই লোক তাকে পেয়েছে কি? একবার আন্টি, একবার ময়না। ময়না ডাকার সাহস কোথায় পেল? রিমঝিম শান্ত স্বরে জবাব দিলেও কণ্ঠের চাপা ক্ষোভ আড়াল হলো না। আমি আপনাকে চা দিতে পারছি না, 1 কাপ পরিমাণই বানাচ্ছি, সেটা আমারই লাগবে। কল্লোলের তাতে কোনো বিশেষ ক্ষতি হলো বলে মনে হচ্ছে না, তবে মেয়েটি যে তার উপর অসন্তুষ্ট তা নিয়ে সন্দেহ নেই। চলে যাওয়ার আগে বলে গেল, শুনুন, তখন ভুল সম্বোধনের জন্য আমি সরি। আসলে চোখটা এত খারাপ হয়েছে যে চশমা ছাড়া দেখি না। তখন বৃষ্টিতে চশমা ঝাপসা হওয়ায় ভুলভাল দেখছি। আবারও সরি। রিমঝিমের কোমল হৃদয় ছেলেটির এই ত্রুটির কথা শুনে বিগলিত হয়। চুলায় ফুটন্ত জলের মতোই অজান্তে বাষ্পীভূত হয় নেতিবাচক ভাবনা। নিজেই নিজেকে বলে, যা হয়েছে ভুল করে হয়েছে, আন্টি ডাকটা ক্ষমা করা যায়, তার জন্য 1 কাপ চা দেওয়াই যায়, কিন্তু ময়না ডাকার জন্য কোনো ক্ষমা হবে না। অপরকে দেবে বলে যেন একটু বেশি যত্ন করে 2 কাপ চা বানায়। প্রথমবার স্বাদ নিয়ে যেন খারাপ না বলতে পারে এই লোক। যে নীলাজ জবান। চায়ের কাপ হাতে মৃদু টোকা দেয় কল্লোলের ঘরের দরজায়। দরজা খুলে যায়। কল্লোলকে কিছু বলতে না দিয়ে রিমঝিম চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, আমাকে ময়না ডাকবেন না। কল্লোল চায়ের কাপ নিল। রিমঝিম চলে যাচ্ছে। ও পেছন থেকে বলল, আপনার নাম ময়না নয়? হুম, রিমঝিম। ময়না আমার নানির দেওয়া নাম। নানির পর একমাত্র খালাই ডাকতে পারে, আর কাউকে সেই অধিকার দেইনি। কল্লোল যেন মেয়েটির গম্ভীরতার কারণ এতক্ষণে ঠাড় করতে পারল। মুচকি হেসে বলল, রিমঝিম নামটা খুব সুন্দর। বৃষ্টি বৃষ্টি একটা ব্যাপার আছে। আপনার নিশ্চয়ই বৃষ্টি পছন্দ। হ্যাঁ। নিজের নামের সঙ্গে মিল থাকে এমন জিনিসে মেয়েদের আগ্রহ থাকে। রিমঝিমের মনে হলো এই নির্জন রাতে অপরিচিতা নারীর সামনে লোকটি নিজেকে বুদ্ধিমান জাহির করতে চেষ্টা করছে। বলে উঠল, আপনার নাম তো কল্লোল, আপনার বুঝি নদী সমুদ্র পছন্দ? আমি নদীর দেশের মানুষ, তা একটু পছন্দই। চা কেমন হয়েছে? ভালো, তবে তবে? রিমঝিম ভ্রু কুচকায়। কল্লোল বলল, চিনিটা একটু বেশি হয়েছে। রিমঝিম স্থির চোখে তাকায়। মাঝরাতে একটা অচানা মেয়ে তাকে চা করে দিল, আর বিপরীতে কিনা একটু বেশি চিনির ব্যাপারটা হজম করতে পারলো না। রিমঝিম কি করে জানবে এলো কতটুকু চিনি খায়? তীক্ষ্ণ স্বরে বলল, আপনার মাঝে সৌজন্যতার অভাব আছে জানেন? কল্লোল কানের উপরে ভাগ চুলকে বলে, আসলে আমি রাগঢাক করে খুব একটা কথা বলতে জানি না। মিথ্যা সৌজন্য দেখাতে পারি না, সেই জন্য অনেকে বিব্রত হয়। দুঃখ পেলে আবারও সরি। রিমঝিমের আগ্রহ ফুরিয়েছে। ও চলে যাওয়ার জন্য অনাগ্রহে বলে গেল, নিজের কাপটা ধুয়ে রেখে আসবেন, আমার ঠান্ডায় সমস্যা আছে, রাতে আবার পানি ধরতে পারবো না। রিমঝিমের মুখ ঘুম ভাঙলো বেলা করে। জানালার শুভ্র পর্দার আবরণ ভেদ করে তখন সোনালি আলো হামাগুড়ি দিচ্ছে ঘরের সাদা মেঝেতে। রিমঝিম আলস্য ঝেড়ে বিছানা ত্যাগ করে। পেটের কাছে সূক্ষ্ম চিনচিনে ব্যথাটা আবার অনুভব হয়। মাসের নির্দিষ্ট দিনের এই ব্যথাটা এবার যেন মাত্রা ছাড়া দিয়ে গেছে। মধ্যরাতে আর একাকী চন্দ্রবিলাস হয়ে ওঠেনি ওর। বিপরীতে দাঁতে দাঁত চিপে বালিশে মুখ ডুবিয়ে কেঁদেছে। সারাটি রাত যন্ত্রণায় ছটফট করেছে। একবার ইচ্ছে হলো খালাকে ডাকে, পর মুহূর্তে নিজেকে নিবারণ করেছে। কি দরকার মানুষটাকে ব্যতিব্যস্ত করার? একটা পেনকিলার খেয়ে অপেক্ষা করে গেছে দেহের অস্থিরতা কমার। শেষ রাতে চোখটা লেগে এসেছিল, মিলল এখন। রিমঝিম একেবারে গোসল সেরে বাইরে এলো। ওকে দেখে তাহমিনা বললেন, ঘুম হলো? কতবার দরজা ধাক্কা দিলাম, সাড়া নেই। জ্বর ফিরে আসেনি তো? রিমঝিমের শুকনো মুখ দেখে তাহমিনা চিন্তিত ভঙ্গিতে এগিয়ে আসেন। হাতের উল্টো পিঠ স্পর্শ করেন কপালে। গত 1 সপ্তাহ ধরে ঠান্ডা জ্বরে কাহিল মেয়েটি। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে গেছে। তাহমিনা হাত ছড়ালেন। দেহের তাপমাত্রা স্বাভাবিক। রিমঝিম নিচু গলায় মিনমিন করে বলল, পেট ব্যথায় ঘুমাতে পারিনি সারা রাত। কথাটা শুনে তাহমিনার কপালের ভাঁজ শিথিল হয়। বললেন,
আজ আর ভার্সিটি যাওয়ার প্রয়োজন নেই। খেয়ে দিয়ে বিশ্রাম করো। গরম পানি করে দেব? রিমঝিম সম্মতি দিয়ে মাথা নাড়ে। সে এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। বয়স সবে 19। মাঝারি উচ্চতার গোল গাল মুখশ্রী, উজ্জ্বল বাদামি ত্বকে মেয়েটিকে সুশ্রী বলা যায় প্রথম দর্শনে। একমাত্র মেয়েকে নিয়ে আলমগীর সাহেবের চিন্তার শেষ নেই। তিন কুলে নিকট আত্মীয় তেমন নেই ওনাদের। যারা আছেন তাদের সঙ্গে সম্পর্ক শুধু স্বার্থের। আজ তিনি মারা গেল, কাল মেয়েটির কী হবে এই নিয়ে ভাবনার অন্ত নেই। ভাবনার একটা অন্ত আছে, তা হচ্ছে বিয়ে। ওনার প্রয়োজন মেয়ের অভিভাবক হওয়ার যোগ্যতা সম্পন্ন সুযোগ্য পাত্র। যদিও আলমগীর সাহেবের ইচ্ছে নেই এত জলদি মেয়েকে বিয়ে দেওয়ার, তবুও যদি মিলে যায় হাতছাড়া করবেন না। আলমগীর সাহেব আজ বাড়িতেই আছেন। মেয়ের সঙ্গে নাস্তা করবেন বলে এখনো ভারী কিছু পেটে পড়েনি, শুধু চা ছাড়া। এ বাড়ির একটা নিয়ম তারা পালন করে, তা হলো সকাল ও রাতের খাবারটা একত্রে বসে খাওয়া। খেতে খেতেই বিয়ের কথা উঠল। আলমগীর সাহেব আফসোস করে বলল, এটি সন্তান নেওয়া কখনোই উচিত না, বিশেষ করে যদি হয় মেয়ে। মানুষের উচিত 3-4টে করে সন্তান নেওয়া, নয়তো এই আমার মতো বুড়ো বয়সে আফসোস করতে হবে। বাবার এহেন আফসোস রিমঝিম ভ্রুকুটি করে, বলে, আমার আর ভাই বোন নেই বলে তোমার আফসোস হচ্ছে? হচ্ছেই তো। তুই আজ বাদে কাল বিয়ে করে চলে গেলে আমি পড়ে থাকবো একা, এটা আফসোসের না? তার চেয়ে বেশি আমার রাগ হচ্ছে এই কন্যা বিদায় রীতির ওপর। ছোট থেকে ছেদ পেলে পুষে একটা মেয়েকে বড় করলাম, আদর যত্ন নিয়ে তাকে আগলে রাখলাম, এখন নাকি তাকে বিয়ে দিয়ে পরের ঘরে দিয়ে দিতে হবে? কেন? বিয়ের পর বাপের বাড়ি থাকলে সমস্যাটা কই? তার যেখানে ইচ্ছে সেখানেই থাকবে। মেয়েটার বিয়ে হলে আমিও তো একা পড়ে যাব। আপনি বরং ময়নাকে বিয়ে দিয়ে ঘরে ঘর জামাই আনুন দুলাভাই। মেয়ে আপনার চোখের সামনেই থাকবে। এটা করা যায়। রিমঝিম মুখ কুঁচকে ফেলে, বলে, যে ছেলে ঘর জামাই থাকতে চাইবে তাকে আমি বিয়ে করব না। তার চেয়ে তোমাদের যেহেতু এতই আফসোস, তোমরা কেন বিয়ে করলে না? আলমগীর সাহেব থতমত খেয়ে গেলেন। তাহমিনা চোখ পাকিয়ে তাকান। 40 বছর বয়সে এই নারীর জীবনে 16টি বছর কেটে গেল এই বাড়িতে। রিমঝিমের 3 বছর থাকতে তার মা মারা যায়। তার 1 বছর আগে তাহমিনা বিধবা হয়। স্বামীহীন এই নিঃসন্তান নারীটি আর দ্বিতীয় বিবাহের কথা ভাবলেন না মা মরা মেয়েটিকে পেয়ে। বোনের মৃত্যুর পর চলে এলেন এই শূন্য সংসারে। খড়কুটোর মতো আঁকড়ে ধরলেন। খালার চোখ পাকানোতে রিমঝিম দমে গেল না, নিজের মতো বলে চলল, তোমরা দুজনেই জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলেছো। অতীত আঁকড়ে না থেকে যদি বর্তমান ও ভবিষ্যতের কথা ভাবতে, তাহলে বৃদ্ধ বয়সে একা হয়ে যেতে হতো না, একে অপরের পাশে থাকতে পারতে। রিমঝিম বিয়ে ও ঘরজামাইয়ের কথা শুনে খেপেছে। বাবার থেকে দূরে যাবে না বলে কোনো আত্মমর্যাদাহীন পুরুষকে সে গ্রহণও করবে না, দরকার পড়লে বিয়েই করবে না। মেজাজ খারাপ করে তাই যা মুখে এলো ভাবনা চিন্তা ছাড়া বলে দিয়ে উঠে চলে গেল। আলমগীর সাহেব হতাশ চোখে মেয়ের যাওয়ার দিকে তাকালেন। তারপর তাহমিনার মুখের দিকে চেয়ে বিব্রত স্বরে বললেন, তুমি কিছু মনে করো না তাহমিনা, জানি তো কেমন পাগল মেয়ে। তাহমিনা বুঝলেন অস্বস্তি, ভরসা দিয়ে বললেন, আপনি ভাববেন না দুলাভাই, এই মেয়ের নারী নক্ষত্র আমার জানা। কল্লোল বাড়ি ফিরেছে দুপুর 2:30 নাগাদ। ঢাকা শহরে জ্যামের মধ্যে পড়ে সময় যেন নষ্ট না হয় তাই সকালে না খেয়ে বেরিয়ে গেছিল। ভেবেছিল দোকান থেকে কিছু কিনে খাবে, কিন্তু পরীক্ষার চাপে খিদের কথাটা বেমালুম ভুলে গেছে। পরীক্ষা দিয়ে বের হতেই পেট চনমন করে খিদে জানান দিয়েছে। আলমগীর সাহেবের বাড়ি ফিরতেই রিমঝিম দরজা খুলে দিল। এতক্ষণে যেন খেয়াল হলো বাড়িতে আরেকজন মানুষ এসে উঠেছে গতকাল। এমন ভঙ্গিতে বলল, আরে আপনি, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। টিকে যাবেন? সেটা ভাগ্য ও সময় বলবে। চাকরিটা হলে থাকবেন কোথায়? শুনলাম শহরে আত্মীয় কেউ নেই। ঘরে ঢুকতে গিয়ে কল্লোল থেমে গেল। তার মনে হলো রিমঝিম ভাবছে চাকরি হয়ে গেলে এই বাড়ি থেকেই করবে। মুখভঙ্গি গম্ভীর হলো ওর। পুরোপুরি পেছনে না ফিরে শুধু ঘাড় বাঁকিয়ে বলল, চিন্তা করবেন না, আপনাদের বাড়িতে থাকবো না। তাহমিনা কল্লোলকে খেতে দিয়েছেন। খাওয়ার মাঝে গল্পে গল্পে জানছেন গ্রামের চেনা মানুষগুলোর কথা। কল্লোলও দেখা গেল খুব সহজে মিশে গেছে মানুষটার সঙ্গে। তাহমিনা ডালের বাটি এগিয়ে দিয়ে বললেন, কিছুদিন থাকছো তো আমাদের এখানে? রিমঝিম খাবার টেবিল বরাবর বসার ঘরের সোফায় বসে আছে। সেদিকে এক পলক তাকিয়ে কল্লোল বলল, যদি টিকে যাই তাহলে ভাইবার ডাক পাবো। দেরি না হলে কয়েকটা দিন থাকতে হবে, দেরি হলে এখন বাড়ি চলে যাব, এরপর আবার আসবো। তাহমিনার মন ভার হয়ে আছে। অনেক দিন গ্রামের বাড়ি যাওয়া হয় না, যদিও সেখানে কেউ নেই, তবুও শৈশব কৈশোর কাটিয়েছি, মায়া হয়। চলুন না আন্টি, আমাদের বাড়িতে বেরিয়ে আসবেন কিছুদিন।
মা বাবা আপনাদের কথা খুব বলেন, তাই দেখুন না, সংকোচ ছাড়াই আমাকে এখানে পাঠিয়ে দিলেন। আপনারাও তেমন সংকোচ ছাড়াই আমাদের বাড়িতে থাকবেন। তাহমিনা হেসে বললেন, দেখি যাব সময় করে। এই ইটের দেয়াল ঘেরা শহরে থেকে তেতো হয়ে গেলাম। গ্রামের শুদ্ধতা পাই না অনেক দিন। রিমঝিম সব কথাই শুনেছে এতক্ষণ যাবৎ। খালা যাওয়ার কথা শুনে রাগ হলো। ছুটে এসে অভিমানী স্বরে বলল, হ্যাঁ হ্যাঁ, সবাই চলে যাও। সকালে কি বলতে কি বলেছি তাতে একদম গায়ে ফোসকা পড়ে গেছে তোমার। তাহমিনা হতভম্ব হয়ে গেলেন। খপা চাপড়ে বললেন, আরে সেজন্য না। কি জন্য না? আমি বুঝি না মনে করেছো? এখন তো মনে হচ্ছে সকালে ঠিকই বলেছি। তুমি যদি আমার মা হতে তাহলে কখনো যাওয়ার নাম নিতে না। আমাদের সঙ্গে থেকে তেতো হয়ে গেছো। রিমঝিম কল্লোলের দিকে ফিরে বলল, আর আপনি খবরদার আমার খালাকে ফুসলাবেন না। কল্লোল হা হয়ে গেছে। এই মানবিমানের কিছুই তার বোধগম্য হলো না। রিমঝিম চলে গেলে তাহমিনা বিব্রত মুখে বললেন, মেয়েটা যা জেদি হয়েছে না, নিজের কথার ওপর কারো কথাই শোনে না। তবে মনটা একদম সরল, তুমি কিছু মনে করো না। কল্লোল মুচকি হেসে মাথা নেড়ে বলল, বুঝতে পারছি আপনাকে খুব ভালোবাসে। এখন যাই, মেয়ের ভুল ভাঙিয়ে আসি, নয়তো কেঁদে ভাসিয়ে বাবার কাছে আমার নামে নালিশ দেবে। এই জিনিসটা আবার ভালো পারে। জন্মদায়িনী মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা কতটা গভীর হয় জানে না রিমঝিম। তাহমিনার সঙ্গে তার সম্পর্কটা খালা বোনজি নামান্তর হলেও আত্মার সম্পর্কটা তার ঊর্ধ্বে। মুখে খালা উচ্চারণ করলেও সেই শব্দ তার কখনো মা ডাকার আফসোস নেই। সে 3 বছর বয়সে মারা যাওয়ায় মায়ের কোনো স্মৃতিও রিমঝিমের মনে নেই। সুতরাং ওর কাছে খালা শব্দটা মায়েরই অনুরূপ। একটা শব্দ তো আর ভালোবাসা প্রকাশের মাধ্যম হতে পারে না, বরং অন্তরের উপলব্ধির শব্দে পরিণত হয়। ঠিক তেমনি রিমঝিমের অন্তরে মা উপলব্ধি, মুখ নিঃসৃত খালা শব্দটা। একটু আগে যখন তিনি গ্রামে যাওয়ার কথা বলছিলেন, রিমঝিমের মনে হলো সকালের বলা কথার জন্যই হয়তো খালা তার উপর রাগ করে বলেছে। ভারী দুঃখ হলো মনে। এক মুহূর্তের জন্য মনে হলো সম্পর্ক শুধু আত্মার হলে চলে না, একটা সামাজিক জোরও প্রয়োজন সেটাকে আটকে রাখার জন্য। তাহমিনা এসে দেখলেন অভিমানী মেয়ে বিছানায় গড়াগড়ি করছে। ওনাকে দেখে উল্টো করে শুয়ে মুখ ঢেকে ফেলল। তাহমিনা মুচকি হেসে ওর সিথানে মাছে বসে মাথায় বিলি কেটে বললেন, যৌবন থাকতে ছেড়ে গেলাম না, আর এখন তো 3 কুলে কেউ নেই এই অভাগী মানুষকে দেখার। এখন চলে যাব, বরং তোরা তাড়িয়ে দিলেও একটু ঠাঁই পাওয়ার জন্য দরজায় দাঁড়িয়ে থাকবো। খড়তপ্ততায় আর্দ্রতা হারিয়ে মাটি যেমন ফেটে যায়, রিমঝিমের মন এখন ঠিক তেমনই ছিল। খালার কথা, একটু আদরে ছোঁয়া যেন বৃষ্টি হয়ে নেমে সিক্ত করলো ওকে। তড়িৎ খালার কোলে মুখ ডুবিয়ে কড়া সুরে বললেন, কে দরজায় দাঁড় করাবে তোমায়? কার এত বড় সাহস? এই বাড়ি তোমারও, নিজের জোর থাকবে, কোথাও যেতে দেব না। আত্মা ফেলে শরীর কত দূর যাবে শুনি? তুই যে আমার আত্মা, সোনার ময়না আমার। তাহলে গ্রামে টামে যাওয়া চলবে না আমাকে একা ফেলে। আহা, বেড়াতে যাব বলেছি, তোকে আমার লেজুর বানিয়ে নিয়ে যাব সঙ্গে। কখনো তো দেখিসনি বাবা মায়ের পৈতৃক ভিটে। সন্ধ্যাবেলায় আলমগীর সাহেব বাড়ি ফিরতেই গ্রামে বেড়াতে যাওয়ার কথাটা কানে তুললেন তাহমিনা। আলমগীর সাহেব দোনমোনা করলেন, বাড়ির অবস্থা তো ভেঙে চুড়ে গেছে বোধ হয় এতদিনে। মেয়েকে নিয়ে গিয়ে অন্যের বাড়ি উঠবো? তাছাড়া আলমগীর সাহেব থেমে গেলেন। তাহমিনা যেন চট করে বিষয়টা ধরে ফেলে বললেন, দুলা ভাই, অনেক বছর তো হয়েছে, মেয়ে বিয়ে দেব 2 দিন বাদে। বাদ দিন না মানুষের কথা। তার চেয়ে এইবার গিয়ে বরং গ্রামের বাড়িটা মেরামত করে কাজে লাগাবেন। জমি ফেলে রেখে কোনো ফায়দা তো নেই। আলমগীর সাহেব মনের খচখচানিটা হজম করে কথাটা মেনে নিলেন। অতএব নির্ধারিত হলো কল্লোলের সঙ্গে ওনারা 3 জনও গ্রামের বাড়ি যাবেন। সিদ্ধান্ত শুনে বাবা খালার মতো উৎফুল্ল হতে পারে না রিমঝিম। যে গ্রাম সে দেখেনি তার প্রতি কোনো উৎকণ্ঠাও নেই। রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় পানি নিতে এসে কল্লোলের সঙ্গে ওর দেখা হলো পুনরায়। কল্লোল নিজ বাহুতে থাপ্পড় মেরে চুলকাতে চুলকাতে বলল, ভীষণ মশা এখানে, কয়েল বা অতিরিক্ত মশারি নেই? কাল রাতে মশার কামড়ে ভালো ঘুম হয়নি। রিমঝিম মশা মারার স্প্রে এনে কল্লোলের হাতে ধরিয়ে দিয়ে বললেন, আপনার গ্রামে বুঝি মশা নেই? কল্লোল মুচকি হেসে বলল, আছে, আরও অনেক কিছুই আছে, গেলেই দেখতে পাবেন। রংপুরে আজ ঝুম বৃষ্টি। আকাশের গর্জনে, বাতাসের তাণ্ডবে অস্থির প্রকৃতি। ঘন কালো আকাশ হতে সব মেঘ যেন গলে পড়েছে ধরনের বুকে, ভাসিয়ে দিচ্ছে চরাচর। প্রগাঢ় সন্ধ্যার সান্নিধ্যে রিমঝিম অবাক হয়ে দেখে বর্ষণের বাঁধন হারা রূপ। সংকীর্ণ শহরে জীবনের বাইরে
ওর বেড়াতে যাওয়ার মতো কোনো স্থান নেই। বছরে 2-1 বার ফ্যামিলি ট্যুর, স্কুল কলেজ থেকে শিক্ষা সফরে সীমাবদ্ধ দূরযাত্রা। কাজে গ্রামে আসার সে অভিজ্ঞতা এই প্রথম রিমঝিমের। এলো তো এলো, তাও আবার বিরামহীন বৃষ্টির মাঝে, কাদা জলে জয়লাভ পথঘাট। রিমঝিম কিছুদিন ধরে অসুস্থতা এমনিতেই দুর্বল, তার উপর লম্বা বাস জার্নিতে শরীরটা একদম নরম হয়ে গেছে। বাস থেকে নেমে অটোতে করে মফস্বলের ভেতরে পথে 20 মিনিট যাওয়ার পর চাকা থামে একটি প্রকাণ্ড উঠানের সামনে। সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ পূর্বে, বৃষ্টির ফলে চারপাশে একটু বেশি অন্ধকার। রিমঝিম সেই বর্ষণ মুখর আবছায় ভালো মতো কিছুই দেখতে পেল না। দেখার ইচ্ছেটাও নেই, মাথাটা অসম্ভব ভারী হয়ে আছে। মনে হচ্ছে বাসের ঝাঁকুনিতে এখনো চারপাশ দুলছে। ওর শরীর এখন শুধুই বিশ্রাম চাইছে। কল্লোল অটো থেকে নেমে বলল, এসে গেছি আমরা, আপনারা একটু বসুন, আমি ছাতা নিয়ে আসছি। কল্লোল কাদা জল মারিয়ে লম্বা লম্বা পা ফেলে ঘোলাটে আধারে মিশে গেল। ফিরে আসে দুটো কালো রঙের ছাতা নিয়ে, একটা তার মাথার উপর ধরা, অন্যটি হাতে। আলমগীর সাহেব কল্লোলের ছাতার নিচে আশ্রয় নিলে অপর ছাতায় রিমঝিম ও তাহমিনা বেগম ঠাঁই নেন। টর্চের আলো ফেলে সচেতন পায়ে হাঁটতে গিয়ে রিমঝিম শঙ্কিত। কাদা জলে থই থই করছে চারপাশ। বুকে ভয় জমে পা পিছলে পড়ে না যায়। ভীত তরুণী শক্ত হয়ে করে ধরে খালার হাত। বিশাল উঠান মারিয়ে দালানে দাঁড় করে পৌঁছাতে দুটো পা কাদায় মাখামাখি। আলমগীর সাহেব জন্মভূমি নির্মল বাড়িতে প্রবেশ করে উৎফুল্ল হয়ে গেছেন। চেনা মুখ, চেনা স্থানের সংস্পর্শে এসে ওনার কণ্ঠস্বরেও আঞ্চলিক টান চলে এসেছে। স্বল্পলোকিত কাঠের খোলা বারান্দায় উঠে নিজের বয়সী এক পুরুষকে সপাটে জাপটে ধরলেন তিনি। কোলাকুলি করে কৌশল বিনিময় করলেন। লোকটির পরিচয় তিনি কল্লোলের বাবা হায়দার মুন্সি। সাহসে বললেন, এই মেয়ে তোর, মাশাল্লাহ, কোলে নিয়ে গেলি আর এলি একদম অভিভাবক বানিয়ে। রিমঝিম সালাম দিল ওনাকে। ভেতর থেকে একজন মধ্যবয়সী নারীও বেরিয়ে এলেন, সম্পর্কে কল্লোলের মা। সাবিনা এসে তাহমিনাকে জড়িয়ে ধরলেন। বাবা কথার সঙ্গী পেল, খালাও কল্পের সঙ্গী পেল। বড়দের পাশে চুপচাপ দাঁড়িয়ে রিমঝিমের নিজেকে অসহায় মনে হলো, রাগও হলো। এখানে এসে কেউ তাকে খেয়ালই করছে না। সকলের মধ্যমণি হয়ে থাকা রিমঝিম এই অচেনা স্থানে মুরব্বীদের মাঝে পাত্তা না পেয়ে গাল ভোলায়। তখনই বারান্দায় উঠল কল্লোল। তার গা সম্পূর্ণ ভেজা, সাদা রঙের শার্টটা ভিজে লেপ্টে আছে বলিষ্ঠ বাহুর সঙ্গে। কল্লোলের চুল কোকড়ানো, বৃষ্টিতে ভিজে সেই চুল এখন খাড়া হয়ে কপালের সঙ্গে লেপ্টে আছে। যথারীতি চশমা ঝাপসা। রিমঝিম খোঁচা দেওয়ার সুযোগটা হাতছাড়া করলো না কিছুতেই। চশমা মুছে নিন, নয়তো কাকে আবার কি ডেকে ফেলেন। বড়দের মনোযোগ এদিকটাই নেই। কল্লোলও কথা চাললো না। সমস্যা নেই ম্যাডাম, কাছের মানুষদের না দেখেও তাদের গায়ের গন্ধেই চিনে নিতে পারি। দূরের মানুষদের কণ্ঠস্বর নিয়েই যত বিড়ম্বনা। রিমঝিম মুখ ফিরিয়ে রইল। চোখ থেকে চশমা খুলে মায়ের আঁচল দিয়ে মুছে নেয় কল্লোল। সাবিনা ছেলের দিকে দৃষ্টিপাত করে বললেন, অসময়ে ভিজলি কেন? তোর তো ঠান্ডা সহ্য হয় না। কল্লোল চশমার পর নিজের মাথাটাও আঁচলে মুছে থাকে। হেসে বলে, লম্বা পথ পাড়ি দিয়ে এলাম, ভাবলাম একেবারে বৃষ্টিতে গোসল সেরে ঘরে ঢুকি। তুমি চিন্তা করো না আম্মা। রিমঝিম ক্লান্ত ভঙ্গিতে একবার চোখ তুলে চায় মা ছেলের আদরে আহ্লাদের দিকে। কৃত্রিম আলোয় মেয়েটির ক্লান্ত মুখ কিন্তু কল্লোলের নজর এড়ালো না। গলা উঁচিয়ে কাউকে নির্দেশ দিল পা ধোয়ার পানি দিতে। পানি ভর্তি বালতি ও মগ নিয়ে হাজির হয়েছে অল্প বয়সী এক মেয়ে, নাম তার বর্ষা। রিমঝিমকে দেখে সে লাজুক একটা হাসি দিল, বলল, বৃষ্টির পানি জমেছে, সেগুলোই এনেছি পা ধুতে। তাতে এত লজ্জা পাবার কি আছে? কল্লোল একমাত্র বোনের মাথায় চাটি মারল। অন্য সময় হলে ভাইয়ের এটুকু প্রহার এসে গলা ছেড়ে চিৎকার করে বাবার কাছে নালিশ দিত, কিন্তু নতুন অতিথিদের সামনে এসে এমনি এসে লাজুকতা হয়েছে। এখন আরো বেশি অপ্রতিভ হলেও মুখখানি। কল্লোল রিমঝিমের মুখ পানে দৃষ্টিপাত করে বলল, ও বর্ষা, আমার ছোট বোন। বর্ষার দিকে চেয়ে জোরপূর্বক হাসি টানে রিমঝিম। কল্লোল সঙ্গে সঙ্গে বলল, জুতো খুলুন, পা ধুয়ে বর্ষার সঙ্গে সরাসরি বাড়ির ভেতরে চলে যান। রিমঝিম জুতা খুলল। ওকে ভরকে দিয়ে কল্লোল নিজে ওর পায়ে পানি ঢালল। কাদা না চলে যাওয়া পর্যন্ত কচলে ধুতে নির্দেশ দিল। এরপর মাকে ডেকে বলল, আম্মা, ওনাদের খাবার ব্যবস্থা করো, জার্নি করে সবাই ক্লান্ত ও ক্ষুধার্ত। ইট পাথরের শৌখিন ঘরে বসে কাঁচের জানালায় বৃষ্টি দেখা, সিক্ত পিচ ঢালা পথে খালি পায়ে হেঁটে বেড়ানো ও কাদামাখা গ্রামের পথ প্রান্তরে যে বিস্তর তফাৎ, একদিনই তা বুঝতে অসুবিধা হলো না রিমঝিমের। ওর মনে হচ্ছে স্থান ভেদে বৃষ্টি তার রূপ বদলায়। নয়তো নিজ শহর যা মনোরম মনে হয়, এই অদূরে অঞ্চলে তা এমন অচেনা লাগবে কেন? রিমঝিম বসে আছে কল্লোলদের বাড়ির কাঠের বারান্দায়। গত রাতে যা সে ঠিকঠাক খেয়াল করেনি। দিনের উজ্জ্বল আলোয় স্থানটা যেন মন ভালো করে দিল। কল্লোলদের বাড়িটা এলাকার মুন্সি বাড়ি নামে খ্যাত।
বাড়ির সামনে টানা বারান্দাটা কাঠের তৈরি, ভেতরে প্রশস্ত দালান, বাড়ির সামনে বিশাল এক উঠান, যাকে ঘিরে চারপাশে লম্বা লম্বা গাছ, সীমানার বাইরে সবুজা পুকুর ঘাট। সিক্ত প্রকৃত ঘেরা এই ছিমছাম বাড়িটা রিমঝামের পছন্দ হয়ে গেল বিনা দ্বিধায়। বর্ষা এসে দাঁড়িয়েছে রিমঝিমের পাশে। এই অধিকার শহরে আপুটির সঙ্গে এখনো ভাব হয়নি ওর। গত রাতও বিশেষ কথা বলেনি। ওনার কোনা আঙুলে বাজাচ্ছিল ক্লাস 9 পড়ুয়া কিশোর মেয়েটি। সম্মুখের এই মাখন রঙা সুন্দরী মেয়েটিকে মনে মনে অহংকারী ভাবতে যাচ্ছিল। তখনই রিমঝিম ওকে দেখে মিষ্টি করে হাসলো, বলল, তোমার সঙ্গে আলাপ হয়নি। গতকাল খুব ক্লান্ত অনুভব করছিলাম বলে কিছুই ভালো লাগছিল না। কেমন আছো? বর্ষা প্রশস্ত হেসে আরেকটু এগিয়ে আসতেই গমগমে স্বরের সাবধান বাণী কানে এলো। ওর সঙ্গে যত কম মিশবেন ততই ভালো, কথা বলে কান ঝালাপালা করে দেবে। রিমঝিম ঘাড় ঘুরিয়ে দেখলো কল্লোল সদর দরজায় এসে দাঁড়িয়েছে। মোটা ফ্রেমের আড়ালে চোখ দুটো যেন নিজ বাড়ির স্বতঃস্ফূর্ততায় একটু বেশি সজীব। বর্ষা আহত চোখে চায় ভাইয়ের দিকে, কিশোরীর চোখে অফুরন্ত অভিমান। নতুন মেহমানদের সামনে তাকে অপদস্থ না করলে হচ্ছে না। রাগে সুরে বলল, ভাইয়া, তুমি কাল থেকে জ্বালাচ্ছ আমায়। আব্বা ফিরলে নালিশ দেবো কিন্তু। ভাই বোনের খুনসুটির মাঝে রিমঝিম হাত বাড়িয়ে বর্ষার একটা হাত ধর বলল, অন্ধের যষ্টি বাঁকা হলেই কি আর সোজা হলেই বা কি? পথ চলা নিয়ে কথা। এই অচেনা পরিবেশে আমি এখন অন্ধ, একজন মিষ্টি সঙ্গী চাই। বর্ষা নিশ্চয়ই বেটার অপশন। বর্ষা খুশিতে ডগমগিয়ে ওঠে। কল্লোল সূক্ষ্ম তিরস্কারের হাসি হেসে বলে, প্যাচ প্যাচে কাদায় সাবধানে পা ফেলবেন, তখন কিন্তু যষ্টিতে কাজ হবে না। দুপুরে খেতে বসে চেনা পরিচিত খাবারের মাঝে দুটো অচেনা খাবার চোখে পড়ল রিমঝিমের। তাহমিনা পরিচয় করালেন ওকে। একটা শীতল, অপরটার নাম শোলকা। রংপুরের ঐতিহ্যবাহী দুটি খাবার। শোলকা প্রস্তুতের মূল উপাদান পাট শাক ও সোডা। শোলকার সোডা ব্যবহার করা হয় মূলত খাদ্যের মসৃণতা বৃদ্ধি করতে। পাট শাক যেহেতু কিছুটা তিতকুটে, তাই তিতকুটে ভাব কাটাতে কুমড়ো শাক, পুঁই শাক, লাউ শাক, সজনে পাতা ইত্যাদি পছন্দমতো শাকও এর মধ্যে যোগ করা হয়। সেই সঙ্গে স্বাদ অনুযায়ী মশলার মিশ্রণ। আর শীতল প্রস্তুত করা হয় ছোট মাছের কড়া রোদে শুকিয়ে, সেটাকে পাটা কিংবা হামানদিস্তায় গুঁড়ো করে নেওয়া হয়। এরপর কচুর ডগা পানি ঝরিয়ে রোদে শুকিয়ে পেস্ট করে নেওয়া হয়। সেই পেস্টে গুঁড়ো শুটকির মিশ্রণ ঘটিয়ে তেল, মশলা, সোডা, এলাচ যোগ করে খাবারের মতো দলা বানিয়ে প্রস্তুত করে শীতল। সংরক্ষণ করা যায় অনেক দিন। এরপর এটাকে ভর্তা কিংবা রান্না করে খাওয়া যায়। আজ শীতল ভর্তা করা হয়েছে। রিমঝিম শাক পাতা, শুটকি জাতীয় খাবার কম পছন্দ করে বলে তাহমিনার সন্দেহ ছিল। এই খাবার মেয়েটি ছুঁয়েও দেখবে না, কিন্তু আগ্রহের অতি সহ্যেই যেন নতুন পরিচিত দুটি খাবার রিমঝিম খেলো। গ্রামে এসে অবধি আলমগীর সাহেবের দর্শন পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সব চেনা পুরনো মানুষের সঙ্গে দেখা করছেন, জমিয়ে গল্প করছেন, ঘুরছেন ফিরছেন। তাহমিনারও গল্পে শেষ নেই, তবে রিমঝিমের প্রতি সজাগ মনটা সর্বদাই সতর্ক। এলাকার মানুষ হাজারটা প্রশ্ন করে বিব্রত করতে ছাড়বে না ওকে। একা কোথাও যেতে দেননি উনি, কিন্তু তাতে বিব্রত করার কথা বন্ধ হলো না। চেনা পরিচিত মহিলারা বাড়ি বয়ে আলাপ করতে এসে তাহমিনাকে বললেন, সেই তো বোনের মেয়েকে আগলে রাখলে সারা জীবন, বিয়ে করে নিলে না কেন? আলমগীরও তো কহল না, অথচ এই বাড়িতে রইল এতগুলো বছর। তাহমিনা বিব্রত। এই প্রসঙ্গের মুখোমুখি হবেন বলে গ্রামে আসতে দ্বিধা ছিল আলমগীর সাহেবের। একটা ভালো সম্পর্ক প্রশ্ন বানায় জর্জরিত করে। মেয়েটার মাঝে না বিরূপ প্রভাব পড়ে, কিন্তু রিমঝিম তাদের কথায় বিশেষ পাত্তা দিল না। তেতো হেসে বলল, কারণ আমার কাছে মা ডাকের চেয়ে খালা ডাকটা বেশি প্রিয়। খালা মা হয়ে গেলে সম্বোধনের আগে সৎ শব্দটা জুড়ে যেত কিনা। তারুণ্য স্পর্শী সকালে পুকুর ধার ধেরে হেঁটে চলছিল রিমঝিম। গত রাতে বৃষ্টি হওয়ার পর আজ প্রকৃতি শান্ত শীতল। সূর্যের আলোটা মিঠে লাগছে। ভেজা মাটির শ্রোধা গন্ধে ডুবে আছে চারপাশ। রিমঝিমের ঠিক পাশেই সচেতন মস্তিষ্কের মানব সঙ্গ দিয়েছে। তাদের যাত্রা গন্তব্যহীন। উদ্দেশ্য গ্রামের মেঠো পথে একটু ঘুরে বেড়ানো। দুদিন হলো গ্রামে এসেছে রিমঝিম, অথচ বৃষ্টি কাদা জলে আশপাশটা ঘুরে দেখা হয়নি। আজ এক প্রকার জোর করেই বেরিয়েছে। বর্ষা সকাল সকাল স্কুলে গেছে। বাবা নিজ বাড়িটা নতুন করে ভেঙে বানানোর কাজে ব্যস্ত হয়েছেন। খালাও সেদিকে ব্যস্ত। সুতরাং ও একাই এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে। কল্লোল তাকে দেখে নিজ উদ্যোগের সঙ্গী হয়। রিমঝিম পুকুর পেরিয়ে বাড়ির সামনে সরু রাস্তা উঠে পায়ের গতি রোধ করে। চলনে বাধাপ্রাপ্ত হয় কল্লোলও। প্রশ্নোক্ত দৃষ্টিতে চাইতে রিমঝিম বলল, আপনি না নদীর দেশের মানুষ? নদী কই? খালি তো কাদা জল ভরা খানাখন্দ চোখে পড়ে। কল্লোল বুকে হাত গুজে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি জাগিয়ে বলল, আপনি এ গায়ে পায়ের ধুলো দিয়েছেন বলে
পরিচিত জনেরা যেভাবে বাড়ি বয়ে এসে আপনাকে দেখে যাচ্ছে, নদী তো আর সেভাবে আসবে না। আপনাকে কষ্ট করে তাকে দেখে আসতে হবে। রিমঝিমের স্নিগ্ধ মুখখানি থমথম হয়ে ওঠে। তীক্ষ্ণ স্বরে বলে, আমি বলেছি আমায় দেখতে আসতে। কি ভাবেন আপনি আমাকে? হাঁটতে চলতে জানি না? তা ভাববো কেন? দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন। তবে আপনি আরামপ্রিয়, তাই সবাই আপনাকে খাতির করতে ব্যস্ত থাকে। প্রকৃতি করবে না। প্রকৃতির কাছে রিমঝিম যা, প্রধানমন্ত্রীও তা। রিমঝিম আরামপ্রিয় কথাটা সত্যি। বাবার একমাত্র মেয়ে, তার উপর মাতৃহারা, আদরটা তাই একটু বেশি পায়ও। পাবে নাই বা কেন? তার সমস্ত ভালোবাসা যেমন বাবা ও খালাকে ঘিরে, তেমন বাবা ও খালার সমস্ত ভালোবাসাও তো তাকে ঘিরেই আবর্তিত। তাদের সবটুকু আহ্লাদ পাওয়ার অধিকার কেবল রিমঝিমের একা। তবে কল্লোলের কণ্ঠে কথাটা তার পছন্দ হলো না। লোকটার কথায় সূক্ষ্ম তাচ্ছিল্য ছিল কি? তাকে ননির পুতুল ভাবছে নিশ্চয়। রিমঝিম গম্ভীর হয়ে বলল, কোথায় আপনার নদী? নিয়ে চলুন আমায়। কল্লোল খেয়াল করলো মেয়েটির গম্ভীরতা, ভ্রুদয়ে ঢেউ তুলে বলল, ভ্যান ডাকবো? অব্যক্ত ক্ষোভটা এবার রিমঝিমের চোখে ভাসায়। এই লোক দেখি সত্যি তাকে অক্ষম ভাবে। দাঁতে দাঁত চেপে বলে, জি না, আমি পায়ে হেঁটে যেতে পারবো। পায়ে হেঁটে যাওয়াটাকে যতটা সহজ ভেবেছিল রিমঝিম, আসলে তা হলো না। সূর্য চরচর করছে মেঘ মুক্ত আকাশে। ঘামে ভিজে উঠেছে রিমঝিমের মুখ, ঘাড়, গলা। ওড়না দিয়ে মুখমণ্ডল মুছে এদিক ওদিক যায়। ঠোঁটের কোণা দাঁতে কেটে বলে, নদী কত দূর? খালি তো হাঁটছেনি। কল্লোল থামলো। খেয়াল করলে মেয়েটির মুখ রোদের তাপে লাল হয়ে গেছে। বলেছিলাম ভ্যান ডাকি, আপনি শুনলেন না। দূরত্ব কতখানি সেটা তো বললেন না। দোষ আমার? অবশ্যই, আমি তো এখানকার ভৌগোলিক অবস্থান জেনে আসিনি। এটা তো পায়ে হাঁটা অল্প একটু পথ। আপনার অল্প একটু পথ অন্যের জন্য বিশাল কিনা বোঝা উচিত ছিল। কল্লোল কপালে ভাঁজ ফেলে বলল, আমার মনে হচ্ছে আপনি ঝগড়া করতে চাইছেন। আমার মনে হচ্ছে আপনি আমায় অপদস্থ করতে চাইছেন। ঘেঁষো প্রান্তরের এবড়ো থেবড়ো পথের ধারে দুজন মানব মানবী বাঘ যুদ্ধে লিপ্ত। বিষয়টা ভালো দেখাচ্ছে না। তার উপর এই মেয়েটা যতদূর চিনেছে বুঝেছে সে অত্যাধিক নাজুক, জেদে ভরপুর ব্যক্তিত্ব। তার উপর একটু হেঁটে ক্লান্ত হয়ে গেছে। রক্তাক্ত মুখ, ঘর্মাক্ত কপাল, নাক, থুতনি ও শ্রান্ত চাহনির অধিকারিণীকে অবলম্বন করে কল্লোল হাল ছাড়ল। নমনীয় স্বরে বলল, নদী বেশি দূরে নয়। ওই যে ওদিক থেকে বাতাস আসছে, নদী সেদিকেই। কষ্ট করে 2 মিনিট চলুন, তীরের বাতাসে প্রাণ জুড়িয়ে যাবে। আসার পথে ভ্যানে করে আসবেন। রিমঝিম আপোষে মেনে নিল। এত দূর এসে ফিরে যাওয়ার জেদ ধরতে পারছে না। হাওয়াকে শুনিয়ে বলল, একটু আস্তে হাঁটবেন, লম্বা লম্বা পায়ের সঙ্গে রীতিমতো দৌড়াতে হচ্ছে আমায়। কথাটা শেষ করে রিমঝিম আর চোখে দেখে একবার কল্লোলের ঠোঁটে ক্ষীণ হাসির রেখা। আর অসহ্য লাগছে হাসিটা। পুনরায় চলতে চলতে কল্লোল স্বতঃস্ফূর্ত স্বরে বলতে থাকে, আপনার হাঁটার অভ্যাস নেই বোঝা যাচ্ছে। রোজ হাঁটবেন, সকালে বা বিকালে। এতে শরীরও ভালো থাকবে, অভ্যাসও হবে। রিমঝিম কোনো জবাব দিল না, কারণ কথাটা সত্যি। ওর খুব বেশি হাঁটার অভ্যাস নেই। বাড়ির গেটের সামনে রিক্সা মেলে, রিক্সা করে সবখানে যাওয়া আসা করে, তাই বোধহয় এটুকু পথ এসে হাঁপিয়ে উঠেছে। নদী তীরের নিকটে আসতেই বাতাসের ঝাপটায় রিমঝিমের চোখে মুখে হাসি ফুটল। এতদূর হেঁটে আসা ক্লান্তি নিমিষে ভুলে গেল। চোখের সামনে বিস্তৃত খোলা প্রান্তর, রোদের ঝলকানিতে চিকচিক করছে বালুতে। স্বচ্ছ জলরাশি যেন এক টুকরো আকাশকে প্রতিচ্ছবি রূপে ধারণ করেছে নিজ বক্ষে। দেখে মনে হচ্ছে নদীটি যেন প্রকৃতির সঙ্গে জড়ানো নীল আঁচল। বিস্তৃত বালুকাময় তীর যেন আঁচলের রূপালী পার। স্রোতের সঙ্গে দোলায়মান সেই নীলাচল, ঠিক যেমন বাতাসে দোলায়মান রিমঝিমের তনু মন। সে আপনায় বলে ওঠে, কি অপরূপ, কি অপরূপ। কল্লোল চোখ ফেরা মেয়েটির দিকে। তারুণ্যদীপ্ত অপক্ষ সুকুমারী তরুণীর মুগ্ধ চোখে দৃষ্টি থমকায়। তার স্বচ্ছ আঁখি যুগল যেন নদীর প্রতিচ্ছবি ভাসে। অকপট মুখখানিতে লালিত্য ছুঁয়েছে সোনালি কিরণ। বাহুর গুগলে হাওয়ায় এলোমেলো রেশমি কেশ রাশি। কল্লোল আপন খেয়াল বলে, সত্যি অপরূপ। রিমঝিম সে কথায় নজর ফেরায় লম্বাটে পুরুষটির দিকে। রোদের প্রখরতায় দৃষ্টি ক্ষীণ হয়। চোখের উপর হাত রেখে দৃষ্টি আড়াল করে আবারও নজর বিদ্ধ করে কল্লোলের চোখে। কল্লোল নিজের মুগ্ধতা মোটেও আড়াল করলো না। এত রাগঢাক সে জানে না, আবার আশকারাও দিল না। বলল, তীরে নামবেন? রিমঝিম মাথা দুলিয়ে আবদার করলো। নৌকায় উঠবো, নদীতে ঘুরবো। এখন নৌকা? কল্লোল দ্বিধায় পড়ে গেল। বলল, কাল আসবেন না হয়। সবাইকে নৌকায় নিয়ে ঘোরার। বাড়িতে বলে আসিনি। আপনার দেরি হলে আঙ্কেল আন্টি চিন্তা করবেন। কিচ্ছু হবে না, আমি ম্যানেজ করে নেব।
রিমঝিমের দুই চোখে আকুলতা। কল্লোল ক্ষণকাল মৌন থাকে। মেয়েটির উচ্ছ্বাসে ভাটা ফেলতে ইচ্ছা করছে না। ও বলল, নৌকায় চড়তে হলে অপেক্ষা করতে হবে। ঘাটে বাঁধা নৌকাগুলো সব জেলের নৌকা। ওদের একজনের বাড়িতে গিয়ে অনুমতি নিয়ে বইটা আনতে একটু সময় লাগবে। আমি সঙ্গে যাই। কথাটা বলেই রিমঝিম ঠোঁট টিপল। কল্লোল তেরিজা চোখে চেয়ে হাসল। এইটুকু এসে সে ক্লান্ত, সে কিনা আবার হাঁটার বায়না ধরছে। রিমঝিমকে তীরবর্তী এক বাড়ির মাচায় বসিয়ে রেখেই প্রায় ছুটে গেল কল্লোল। ফিরে এসে একটি ডিঙিতে ঘাট হতে অবমুক্ত করে। রিমঝিম যতটা উচ্ছ্বাস নিয়ে নৌকায় চড়তে চেয়েছিল, দেখা গেল ওঠার সময় তাতে ছেদ পড়েছে। আতঙ্কিত স্বরে বলল, পড়ে যাব না তো? আপনি সাঁতার জানেন না? না। 16 কলা পূর্ণ হলো। মাঝ নদীতে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিব। রিমঝিম ভয়ে পিছিয়ে গেল। কল্লোল ওর ভয় দেখে হাসতে হাসতে বলল, নৌকায় উঠবেন বলে দৌড় করিয়ে এখন পিছিয়ে যাচ্ছেন? সাহস আছে? ভরসা করতে পারবেন? পারলে হাত ধরে উঠে আসুন। কল্লোল হাত বাড়িয়েছে। রিমঝিম একটু ইতস্তত হয়ে তার হাতে ভর করে গোলইয়ে উঠে বসে। কল্লোল ডিঙিটা জলের গায়ে ঠেলে দিয়ে নিজেও চড়ে বসে। নৌকা একদিকে কাত হয়ে যায় সঙ্গে সঙ্গে। ভয়ে রিমঝিমের আত্মরাত্মা খাঁচা ছাড়া যাওয়ার জোগাড়। বিকট চিৎকারে কাঁপিয়ে তোলে ধুলু প্রান্তর। কল্লোল প্রায় লাফিয়ে ওপর পাশে চলে গেলে নৌকা আবার সোজা হয়ে যায়। বইটা ধরে বলে, এভাবে কেউ চিৎকার দেয়? আমি ভয় পেয়ে গেছি। রিমঝিম অপ্রতিভয় সূরা ইউনুস পড়ে বুকে ফু দেয়। কোনো জবাব দেয় না। নৌকা এগোচ্ছে শান্ত নদীর বুক চিরে। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ কানে আরাম দেয়। ধীরে ধীরে রিমঝিমের সংকুচিত ভাবটা কেটে যায়। স্বচ্ছ জলে হাত ডুবিয়ে বলে, আমাদের ওখানে নদী বলতে এক বুড়ি গঙ্গা। পানির রং কুচকুচে কালো ও দুর্গন্ধযুক্ত। এটার সঙ্গে আকাশ পাতাল তফাৎ। তার জন্য কিন্তু নগরের মানুষই দায়ী। অঞ্চল যত উন্নত হয়, কলকারখানা তত বাড়ে, আর বর্জ্যগৃহে খালাস হয় বেচারি অভাগী নদীর বুকে। আবার অবৈধভাবে নদী তীরে জায়গা দখল তো আছেই, দূষণ হচ্ছে, আবার নদীগুলো সংকীর্ণ হচ্ছে। ঠিক বলেছেন। পৃথিবীটা মানুষের জন্য, আর মানুষই পৃথিবীর জলবায়ু নষ্ট করছে। পানি দূষণে জলজ উদ্ভিদ ভুক্তভোগী। অন্যদিকে বন ধ্বংস করে বনজ প্রাণীরা বিপন্ন প্রায়। জীবজগতের শ্রেষ্ঠ প্রাণী যেমন মানুষ, তেমন সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীও মানুষই। নানান বিষয়ে কথা চালিয়ে যেতে যেতে দুজনের আলাপে জড়তা একসময় কেটে গেল। রিমঝিম খিলখিল করে হাসতেও লাগলে মাঝে মাঝে। কল্লোল তাকে ভয় দেখাতে মাছ নদীতে নৌকার দুলুনিতে তুললেও ছাড়ল না। রোদের তাপও মরে গেছে। আকাশের পুনরায় মেঘ সুরা হানা দিয়েছে। আকাশ দেখে কল্লোল ফিরতি পথ ধরল। ঘাটে ভিড়ে ওই হাত ধরে নামায় রিমঝিমকে। একসঙ্গে চলতে চলতে বলে, আপনি আরও আগে এলে হাড়িভাঙা আম খাওয়াতাম। আমাদের রংপুরে হওয়া আরেকটা স্পেশাল জিনিস। এখনও হয়তো বাজারে পাওয়া যাবে, কিন্তু সেসব ক্ষতিকারক প্রিজারভেটিভ দিয়ে ঠাসা। না খাওয়াই ভালো। পরের বার জ্যৈষ্ঠ মাসে আসবেন, আমাদের বাড়ির ফলমূল খেয়ে শেষ করতে পারবেন না। রিমঝিম বলল, আসবো। ফেরার পথে ভ্যানে জোগাড় করতে পারলো না কল্লোল। আকাশ ফুরে মেঘ বর্ষাতে শুরু হলো, তবে স্থায়িত্ব বেশিক্ষণ হলো না। পথঘাট ভিজিয়ে ছুটি নিল। ওরা আশ্রয় নিয়েছিল পরিচিত এক বাড়ির দাওরায়। বৃষ্টি থামতেই বেরিয়ে গেল। বৃষ্টি ঝড়ে আকাশ তখনও পাতলা মেঘে আচ্ছন্ন। প্রকৃতি স্নিগ্ধ উজ্জ্বল। বাতাসে ফুরফুরে আবেশ। একে বলে মেঘমধুর ক্ষণ। একসঙ্গে হাঁটতে হাঁটতে ওদের মনও স্পর্শ করে সেই মৃদুলতা। রিমঝিম খেয়াল করে এবার আর তার ক্লান্তি লাগছে না, বরং মুহূর্তটা ওর কাছে দারুণ উপভোগ্য হয়ে উঠেছে। যাওয়ার সময় দুজনের মাঝে যেমন তর্ক করা খোঁচার প্রবণতা ছিল, তা যেন নদীর পাড়ে ভাসিয়ে দিয়ে এসেছে। এর কারণ কি? রিমঝিম সন্তর্পণে সংবরণ করে নিজ উপলব্ধি। নিজেকে ধিক্কার জানায় মনে মনে। বাড়ির কাছাকাছি এসে পুকুরে শ্যাওলা জমা পথে হাঁটতে গিয়ে বিপত্তি বাঁধে। পা পিছলে যায় রিমঝিমের। নিজেকে রক্ষায় মস্তিষ্ক তড়িৎ যার সংকেত দেয় ও তাই করে। আঁকড়ে ধরে পাশের জনের বলিষ্ঠ কাঁধ। কল্লোলও ততক্ষণে এক হাতে আগলে নিয়েছে। কলমিল তার মতদেহটিকে। রিমঝিমের ভয়ের তো অপ্রস্তুত মুখের দিকে ঝুঁকে বলে, দেখলেন তো, প্যাচ প্যাচে কাদায় কোনো যষ্টি নয়, সাহায্য করলে একটি কাঁধ। রিমঝিম জবাব দিল না। লোকটা গতকালের কথাটা টেনে এনে কেমন খোঁচা দিয়ে দিল। উঠানে এসে রিমঝিম কল্লোলকে ডাকলো। শুনুন। কল্লোল অন্যদিকে চলে যাচ্ছিল। ডাকে ফিরে তাকায়। কিছু বলার আছে? রিমঝিম থমথমে মুখে যন্ত্রচালিত স্বরে ছোট করে বলল, ধন্যবাদ নদীতে ঘোরানোর জন্য। কল্লোল ওর মুখভঙ্গির সঙ্গে শব্দের মিল না পেয়ে অম্লান করে হাসে। বলে, মনে হচ্ছে নিম পাতা মুখে নিয়ে ধন্যবাদ দিচ্ছেন। আমার সঙ্গে এতটাই তেতো ছিল। কল্লোলের ঠোঁটে সূচিত হাসিটা এবার রিমঝিমের অধরেও উকি দিল। জবাবে বলল, হুম।
মেঘ মেদুর ছিল। সন্ধ্যার প্রায়ন্ধকার, দিনের পিছে ভর করে আধার নামছে চারপাশ। নিরেভেরা পাক পাখালিও নাম না জানা পোকামাকড় সৃষ্ট মূর্ছনায় শ্রবণেন্দ্রিয় ভার হয়ে আসে। গম্ভীর হয়ে রয় পরিবেশ। রিমঝিম কাঠের বারান্দায় ওড়না জড়িয়ে বসে দেখছে সেই মিলন ক্ষণের বৈচিত্র্যময়তা। মনটা অদ্ভুত প্রশান্তিতে ডুবে যায়। দূরের বনচোপ থেকে ভেসে আসা সদ্য প্রস্ফুটিত হাসনাহেনার সুবাসে মাতাল হয় ঘ্রাণেন্দ্রিয়। তাহমিনা কন্যাকে গুটিসুটি হয়ে বসে থাকতে দেখে এগিয়ে এলেন। নিঃশব্দে নিকটে দাঁড়িয়ে কপালে ও গলায় হাত রেখে তাপমাত্রা অনুধাবন করলেন। দুপুরের বৃষ্টি জল গায়ে লাগিয়ে ফিরেছে, না জানি আবার ঠান্ডা জ্বর লাগে। খালার উৎকণ্ঠা বুঝে রিমঝিম গোলাপের পাপড়ির মতো আবার ছড়ানো ঠোঁট জোড়া ছড়িয়ে হাসে, বলে, আমাকে নিয়ে এত ভেবো না তো, নিজের গ্রামে এসেছো, এনজয় করো। ভেবেও তো ঠিক রাখতে পারি না, না ভাবলে যে কবেই ভেসে যেত এ নিয়ে সন্দেহ নেই। জীবনটা যদি নদী হয়, তুমি আমায় সেই নদীতে ভাসিয়ে রাখা ভেলা, আর বাবা হলো হাল ধরা মাঝি। রিমঝিম খালার পেট জড়িয়ে ধরে নাক ঘষে, যেন এক আদুরে বিড়াল ছানা। তাহমিনার বুকের ভেতর স্নেহের ফোয়ারা ছোটে। ভালোবাসা প্রকাশে মাঝে মাঝে কি সুন্দর কথা বলে মেয়েটা, হৃদয়ে শিশির ছুঁয়ে যায় যেন। তিনি বললেন, এইবার একটা জাহাজ সহ নাবিক পেলে সেখানে তুলে দেব তোমায়। ইঙ্গিত বুঝতে অসুবিধা হয় না বিড়ালের মতো আদরলোভী মেয়েটির। চেহারায় কপাট রাগ বসিয়ে বলে, এরপর সেই নাবিক হবে জ্যাক, আর আমি রোজ। আটলান্টিক সাগরে ভেসে ভেসে প্রেম করে শেষে ডুবে। কথা শেষ করার আগে তাহমিনা বেঞ্চির মাথায় চাপড় দিলেন। বিরক্ত গলায় বললেন, ভর সন্ধ্যায় যত সব বাজে কথা, থাপড়িয়ে কথা শেখাবো তোমায়। বকা খেয়ে রিমঝিম গাল ফুলিয়েছে। খালার পেট ছেড়ে ঘুরে বসেছে। এমন সময় বর্ষা উপস্থিত হয় সেখানে, হাতে চায়ের পেলা। রিমঝিমের কাঠের চেয়ারের পাশে অবস্থিত ছোট টেবিলে তা নামিয়ে বলে, আপুর জন্য চা এনেছি। আজ নাকি দুপুরে গায়ে বৃষ্টি লাগছিল, তাই ভাইয়া বলল আদা তুলসী দিয়ে চা করে দিতে। ঘরে মাথা ব্যথা জ্বরের ওষুধ আছে, লাগলে বলো। ভাইয়া বলেছে। কথাটা কানে লাগলো ভীষণ। রিমঝিমের স্মরণ হলো কল্লোলের ঠান্ডার ধাত আছে। বৃষ্টিতে ভিজলে বুকে ঠান্ডা জমে যায়। তার কথা জিজ্ঞেস করতে যাবে, এর আগে বসা মায়ের ডাক পেয়ে ভেতরে চলে গেল। রিমঝিম ভাবে দেখা হলেই জানা যাবে। রাতে খাবার খাওয়ার সময় কল্লোলকে দেখা গেল না। রিমঝিম এবার অবাক হয়, বর্ষাকে আস্তে করে জিজ্ঞেস করে, তোমার ভাইয়া খাবে না? ভাইয়া ঠান্ডার কালীন হয়ে গেছে, ঘরেই আছে। জিভে স্বাদ পাচ্ছে না বলে খাবে না বলেছে। রিমঝিমের হঠাৎ মন খারাপ হয়ে গেল। রাতে ঘুমোতে গিয়ে চোখের পাতায় ঘুম নেই। এখানে সবাই 9টা-10টার মধ্যেই দুয়ারে খিল দেয়। অন্যদিকে রিমঝিম হচ্ছে রাত জাগা পাখি। এত সহজে অভ্যাস কি আর বদলায়? পাশে খালা কাঁথা মুড়ি দিয়ে বেঘোর ঘুমাচ্ছে। মহা জ্বালা হলো। অনেকক্ষণ গালে হাত দিয়ে বসিয়ে রইল। একসময় অতিষ্ঠ হয়ে দরজা খুলে বেরিয়ে গেল। শোবার ঘরের বাইরে বাড়ির ভেতরকার টানা বারান্দা। মুন্সিবাড়ির ভেতরকার এক ঘর থেকে অন্য ঘরে যেতে বারান্দা ব্যবহার করা যায়। রিমঝিম বাইরে এসে ভূত প্রায়। আকাশে থালার মতো মস্ত বড় চাঁদ। রুবালি জ্যোৎস্না যেন চুয়ে এসে পড়েছে রিমঝিমের গায়ে। আজ পূর্ণিমা? প্রশ্নটা সহসায় মনে উকি দিল। বিরক্ত ভুলে সম্মোহিতের মতো তাকিয়ে রইল। জ্যোৎস্না লিখিত চারপাশ যেন চাঁদের রূপে মুগ্ধ। নিভৃতে ছুঁয়ে যাওয়া বেসামাল হাওয়ায় তালে ছন্দ তুলেছে গাছের পাতা। রিমঝিম যখন আশপাশ ভুলে কল্প জগতে বিভোর, ঠিক তখনই ভারী কণ্ঠের বিশ্রামহীন কাশির নৈশব্দে বিশৃঙ্খলা সৃষ্টি করে। রিমঝিমের মোহ কেটে গেল। ভ্রুর মাঝে লম্বা করে ভাঁজের রেখা কাটে। কণ্ঠস্বর তাচ্ছে না, শব্দকে অবলম্বন করে এগোয় রিমঝিম। বসার ঘরটা ডিঙিয়ে পরের ঘরটা থেকে শব্দ আসছে। একবার খোঁজ না ও নিলে মনটা খচখচ করছে। তার আবদার রাখতে তো লোকটাকে ভিজতে হলো, দায় এড়াতে পারছে না। দরজার সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে রিমঝিম। এত রাতে দরজা ধাক্কানো কি ঠিক হবে? ঘরে যদি আরও কেউ থাকে, বিব্রতকর মুহূর্তে তৈরি হবে। দ্বিধায় ভুগে চলে যেতে উদ্যত হয়। কয়েক কদম চলে যাওয়ার পর হঠাৎ খট করে একটা শব্দ। আপন খেয়ালে থাকা রিমঝিম প্রায় চমকে ওঠে শব্দ শুনে। দেখে দরজা ঠেলে আধার ঘরের ভেতর থেকে একটি অস্পষ্ট মানব মূর্তি বের হচ্ছে। চাঁদের আলো তার গায়ে পড়তে চেনা গেল। কল্লোল রিমঝিম হাঁপ ছেড়ে বাঁচে। অন্যদিকে কল্লোল বারান্দায় নীরা ছায়া দেখে ভরকে গেছে। অবাক স্বরে বলে, এত রাতে এখানে কি করছেন? ভূতের সঙ্গে বৈঠক করছি, গোল টেবিল বৈঠক। কারো ঘাড় মটকানো যায় কিনা আলোচনা চলছে। আমার এলাকার ভূতের সঙ্গে আপনার ভাব হয়েছে তাহলে? বলতেই হচ্ছে রতনে রতন চেনে।
কল্লোল হেসে ফেলল। রিমঝিম ক্রূর দৃষ্টি নিক্ষেপ করে বলল, বলতে কি চাইলেন আপনি? আমি ভূত? এই রাতে একা একা হেঁটে বেড়ালে তো মানুষ তাই ভাববে। কল্লোল মুখ চেপে কাশতে লাগলো। রিমঝিমের রাগ পড়ে গেল। নিভু নিভু গলায় বলল, দুঃখিত, আমাকে নদী দেখাতে নিয়ে গিয়ে অসুখ হয়ে গেল আপনার। কল্লোল পূর্ণ চাঁদের মায়াময় আলোয় দৃষ্টির সবটুকু মনোযোগ ঢেলে দেয় মেয়েটির পানে। হয়তো ভাবছে এই অবস্থা ওকে সঙ্গ দিতে গিয়ে হয়েছে, তাই ভরা জ্যোৎস্নায় অমাবস্যা ছেয়েছে উজ্জ্বল মুখখানায়। রাগে মনে হলেও যে তিনি ভীষণ নরম মনের সেটুকু বুঝতে অসুবিধা হয় না। কল্লোল ক্ষীণ হাসি চাপে আশ্বাস দিয়ে বলে, আসার পর থেকে বৃষ্টিতে ভেজা হচ্ছে ঘন ঘন, এটা তারই সম্মিলিত ফল। আজকের জন্য নয়। রাতে খাননি? খেয়েছি অল্প। মা আমাকে না খাইয়ে ঘুমাতে দেবেন তা আজ অবধি হয়নি, কিন্তু আপনি জেগে কেন? নতুন পরিবেশে মানাতে পারছেন না? অনেকটা তেমনই, আবার এত দ্রুত ঘুমাই না। রাত জাগার বাজে অভ্যাস হয়েছে আপনার। আপনাদের বাড়িতেও দেখলাম মাঝরাতে পিঁপড়ার মতো পিলপিল করে পুরো বাড়ি ঘোরাঘুরি করেন। স্লিপিং সাইকেল ঠিক রাখবেন সব সময়। ফোন ল্যাপটপ থেকে দূরে থাকবেন ঘুমানোর আগে। স্ক্রিনের ব্লু লাইটও অনিদ্রার জন্য দায়ী। কল্লোল এমন স্বরে বলল যেন এক অভিভাবক শাসন করেছে অবাধ্য মেয়েকে। রিমঝিম বুকে হাত গুজে বলল, খুব তো জ্ঞান বিতরণ করছেন। তা আপনি কেন জেগে আছেন শুনি? এতদিন পড়াশোনার জন্য রাত জাগতাম, এখন অভ্যাসটা ছাড়াতে চেষ্টা করছি, তাই অভ্যাস ত্যাগ করতে একটু সময় লাগছে। কিছুক্ষণ চুপ থেকে রিমঝিম জিজ্ঞেস করলো, আপনার চাকরি যদি না হয় ঢাকায় যাবেন না আর? চাকরি যদি না হয় ব্যবসা করব ঠিক করেছি। যদিও আমি এখনো পর্যন্ত চাইছি না বাবার কাজের ভার নিতে। আরোপিত কিছু আমার পছন্দ। নিজের যোগ্যতায় কিছু করার ইচ্ছে আছে। স্থানীয় স্কুলে শিক্ষকতা করার সুযোগও আছে, বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছে। দুজনের মাঝে হঠাৎ নীরবতা নেমে এলো। কথা ফুরালো নাকি শব্দ ভাণ্ডারের সংকট কেউ জানে না, তবে দৃষ্টিতে সংকটাপন্ন অবস্থা তৈরি করে। মুখোমুখি দাঁড়িয়ে থেকে কল্লোল তখন ড্যাব ড্যাব করে রিমঝিমকেই দেখে চলেছে। রিমঝিম অস্বস্তিতে পড়ে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? কল্লোল দৃষ্টি না সরিয়ে বেশ সাবলীল স্বরেই উত্তর দিল, পরিবেশের সঙ্গে আপনার রূপ বদলায় নাকি? সকালে মনে হলো রোদের মতোই তেজি, আবার নদীর ধারে মনে হলো স্রোতের মতোই উচ্ছল, আর কি? এখন আপনাকে মনে হচ্ছে চাঁদের মতো উজ্জ্বল, জ্যোৎস্নার মতো মায়াবী। রিমঝিম স্থানবৎ হয়ে আছে। সৌন্দর্যের জন্য বহু পুরুষের কাছ থেকে বহু প্রশংসা বাক্য শুনেছে সে, কিন্তু নিজের সম্বন্ধে এহেন উপমা ইহকালেও শুনেনি। এই নির্জন নয়নে ভিরাম নিকর্ষিত মুহূর্তে এক পুরুষের ভানহীন অকপট চোখে নিজেকে আবিষ্কার করে ওর চিত্তে উৎকণ্ঠা ছড়িয়েছে। এই লোকের মাঝে যে কোনো রাগঢাক নেই। রিমঝিম আরক্ত মুখখানি থমথম করার চেষ্টা করে বলল, একা পেয়ে ফ্লার্ট করছেন? রিমঝিম রেলিংয়ের সঙ্গে হেরে দাঁড়িয়েছিল। কল্লোল হঠাৎ করে নিকটে এলো। ক্ষীণ দূরত্বে মুখোমুখি দাঁড়িয়ে হাওয়ার মতোই ফিসফিসিয়ে বলল, রিমঝিম, আপনাকে দেখলে বুকের ভেতরটা রিমঝিম করে কেন? বাতাসের প্রভাবে পাতা যেমন কাঁপে, কল্লোলের মুখ নিঃসৃত বাক্যটি শুনে তেমনই প্রকম্পিত রিমঝিমের তনু। হুট করে কান গরম হয়ে উঠেছে। জ্যোৎস্নালোকিত ক্ষণে ত্বকের আরক্ততা ঠিক বোঝা গেল না, তবুও লুকানো গেল না দৃষ্টির সংকোচন। দূর থেকে উড়ে আসা হাসনাহেনার ঘ্রাণের সাথে অতি নিকটে দণ্ডায়মান পুরুষ দেহের ভারী একটা সুবাস মিশ্রিত হয়ে ঘিরে ধরেছে নারী মনকে, আবেশিত করে তুলেছে চারপাশ। এই রাত, খোলা বারান্দা, জ্যোৎস্নাময় স্নান, আলো, দূর হতে ভেসে আসা ঝিঝি পোকাদের নিনাদেনে যেন গোপন এক আশকারা মিশে আছে। অজানা এক শিশির নির্লজ্জ অনুভূতি যেন খুব গোপনে মনের ধারে কড়া নাড়ে। চশমা ঠাসা দুর্বার দৃষ্টি এখনো অনর মায়াময়ীকে দেখতে। সেই চোখে নেই কোনো সংকোচ, নেই ভয়, আছে অব্যক্ত অস্থিরতা। রিমঝিম কণ্ঠ পরিষ্কার করে, যেন সামলে নেয় নিজেকে। কথা ঘোরাতে এমন গলায় বলে, রিমঝিম করছে কেন? নাকি আমাকে সত্যি সত্যি ভূত ভাবছেন? কল্লোল অবিচল ধীরে লয় বলে, ভূত কখনো দেখা হয়নি আমার। আর তবে ভূত যদি আপনার মতো সুন্দরী হয় তো মানুষ ভয় না পেয়ে প্রার্থনা করবে ভূত যেন তার ঘাড়ে চাপে। কল্লোলের ঠোঁটে চাপা হাসি। রিমঝিম চোখ ছোট ছোট করে ফেলে, বলে, আপনার কি মনে হচ্ছে না আপনি একটু বেশি ফ্রাঙ্কলি কথা বলেন? মেয়েদের সঙ্গে বুঝি এমন করেই ভাব করেন? আপনার মনে হচ্ছে না আজ আমার প্রতি একটু বেশি বিনয়ী হচ্ছেন? দুপুর অবধি তো আমাকে দেখলেনি, কপাল কুঁচকে বিরক্তি প্রকাশ করতেন, এখন সেই রাগী মুখটা দেখছি না। দুজনের কথাতে বিদ্যমান
সূক্ষ্ম ইঙ্গিত উভয়কে যেন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল এবার থামতে হবে। দিনের বেলা একসঙ্গে পথ চলতে চলতে স্বতঃস্ফূর্তিতা এসে গেছে বলে বোধ হয় এই নিঃসংকোচ আলাপন। কল্লোল কোনো এর সন্ধিতে মুখ চেপে সরে গেল। আবারও চাপাকাশির শব্দে গমগম করে পরিবেশ। আচমকা বেসুরো শব্দের বিরামহীন কাশিতে নৈশ প্রাণেরা যেন বিরক্ত। রিমঝিম এবার সত্যি সত্যি কপাল কুঁচকে ফেলল। কল্লোলের প্রশ্নের বিপরীতে ঘায়েল না হয়ে নিজের কৈফত জাহির করে বলল, অসুস্থ মানুষের প্রতি অবিনয়ী নই আমি, এর বেশি কিছু নয়। ঠিক তখনই দুজনকে চমকে দিয়ে পাশের একটি ঘরের ভারী কাঠের দরজা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে যায়। বর্ষা বাইরে এসেছে। মনে হলো মেয়েটি থতমত খেয়ে গেছে। তার চেয়ে বেশি অবাক রিমঝিমের সঙ্গে ভাইয়াকে নির্জন রাতে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে। বর্ষা বলে, তোমরা দুজন এখানে কি করছো? রিমঝিম হঠাৎ অপ্রস্তুত বোধ করে বলল, আসলে ঘুম আসছিল না, তাই একটু হাঁটাহাঁটি করছিলাম। কল্লোল সুস্থির। কৈফতের ধারে কাছে না গিয়ে উল্টো বক্র চোখে চেয়ে বলল, তুই জেগে আছিস কেন? বর্ষা পড়ল বেকায়দায়। রাতে বাবা ঘুমালে বাবার ফোনটা এনে চুপি চুপি সোশ্যাল মিডিয়ায় ডুব মারেও। একটা গোপন ফেসবুক অ্যাকাউন্টও আছে। এখন ফোনটা ফেরত দিতে যাচ্ছিল, যেটা ওড়নার তলায় লুকিয়ে ফেলেছে বাইরে বের হয়ে। ভাইয়ের তীক্ষ্ণ চোখে ধরা পড়ার ভয়ও তড়িঘড়ি করে বলল, বাথরুমে যাচ্ছিলাম, আসি। বলে বর্ষা বাথরুমে যাওয়ার বদলে পুনরায় ঘরে ঢুকে দরজা আটকে দিল। অপ্রস্তুত রিমঝিমও হড়বড় করে বলল, যাই হোক, এবার ঘুম পাচ্ছে, গেলাম। রিমঝিম চলে গেল। কল্লোল খেয়াল করলো জ্যোৎস্নাতে ভাটা পড়েছে। চাঁদের গায়ে মেঘ এসে জড়ো হচ্ছে। সকাল থেকে অদ্ভুত এক জিনিস খেয়াল করছে রিমঝিম। বর্ষা তাকে দেখলে ঠোঁট টিপে হাসছে। সেই হাসি দেখে অজান্তেই অপ্রতিভ হয়ে উঠেছেও। গত রাতের ব্যাপারটাই আবার উল্টা পাল্টা বুঝে নিল নাকি মেয়েটা। বড়রা জেনে গেলে আরো বিব্রত হতে হবে। রিমঝিম একান্তে ডেকে বর্ষাকে বলল, শোনো বর্ষা, তুমি যা ভাবছো তেমন কিছুই নয়। আমি কি ভাবছি তুমি কিভাবে জানলে আপু? বলো আমি কি ভাবছি। ভরসা যেন ভীষণ মজা পাচ্ছে। রিমঝিম কথার খেয়েই হারিয়ে বসলো। মেয়েটাকে যতটা সরল ভেবেছিল এখন বুঝলো আসলে মেয়েটা ততটা নয়। পেটে পেটে দুষ্টুমি। এক মুহূর্তের জন্য কল্লোল হতে ইচ্ছে হলো ওর। তাহলে এই নারী সুলভ সংকট ছেড়ে এখনই মুখের উপর জবাব দিতে বর্ষার ভাবনা ভুল। কিন্তু রিমঝিমের কেন জানি লজ্জা লাগছে। এমন বিষয় কৈফিয়ত দেওয়া মানেই তো আরও সন্দেহ জাগে দেয়া। ক্ষীণ স্বরে বলল, কিছু না, তুমি আসতে পারো। বর্ষা চলে যাচ্ছিল। রিমঝিম হঠাৎ পিছু ডেকে জিজ্ঞেস করলো, তোমার ভাইয়ার ঠান্ডা কমেছে? প্রশ্নটা করেই মনে মনে জিভ কাটলো রিমঝিম। আর কোনো সময় হলো না, এখনই আর বর্ষাকে জিজ্ঞেস করতে হলো। উফ, বিপাকে পড়ে বোধ বুদ্ধি লোপ পেয়েছে। রিমঝিম নিজের ওপর রেগে যায়। বর্ষা মিটমিট করে হাসতে হাসতে জবাব দিল, ঠান্ডা কমেছে, উষ্ণতা প্রয়োজন হয় আপু। বর্ষা দৌড়ে পালালো। রিমঝিম হতভম্ব। মেয়েটা কি পাকা পাকা কথা বলে গেল। রিমঝিম ঘর ছেড়ে বের হলো না সারা সকাল। বেলা বাড়তে বর্ষা আবার ওকে টেনে বের করে। উদ্দেশ্য লুডো খেলা। খেলবে কল্লোল, বর্ষা, রিমঝিম ও বর্ষার প্রতিবেশী বান্ধবী। রিমঝিম এসবে আনাড়ি। বর্ষা তাকে শিখিয়ে দেওয়ার আশ্বাসে জোর করে সঙ্গে বসায়। চোরা হাসিটা তখনও মেয়েটির ঠোঁটে উগি উকি দিচ্ছে। রিমঝিম খেলার এক ফাঁকে কল্লোলকে বলল, শুনুন, আপনার বোন আমাদের ভুল বুঝছে, বিষয়টা অস্বস্তির। আপনি ওকে একটু বুঝিয়ে দেবেন প্লিজ। কল্লোল সঙ্গে সঙ্গে বর্ষাকে ধমকে জেরা করলো। এই তুই উনাকে অস্বস্তিতে ফেলছিস কেন? কি বুঝছিস আমাদের ব্যাপারে? বর্ষা ঠোঁট উল্টে বলল, বুঝেছি যে আপু যদি আমার ভাবি হতো তাহলে কত ভালো হতো। তোমার সঙ্গে খুব ভালো মানায়। রিমঝিম মনে মনে প্রবাদ শুনল। দুই ভাই বোন দেখি ঠোঁট কাটা ও খেলা ভণ্ডুল করে ছুটে পালালো। কল্লোল এরপর বোনকে বেশ ধমকালো। এভাবে অতিথিকে বিব্রত করার জন্য সরি বলতে ফরমান জারি করলো। বর্ষা মুখ ভার করে একরাশ নৈরাশ্য নিয়ে রিমঝিমকে সরি বলে দিল। তবে ব্যাপারটা আর ছোটদের মধ্যে সীমাবদ্ধ রইল না। সন্ধ্যায় আলমগীর সাহেবকে একা পেয়ে কথাটা তুললেন তাহমিনা। দুলাভাই, মুন্সি ভাইয়ের ছেলেটাকে খেয়াল করেছেন? বেশ ভদ্র, শিক্ষিত, বিনয়ী। হ্যাঁ, বেশ দায়িত্বশীল, খুব সরল মনের, অন্তরে কোনো প্যাচ নেই। আমাদের রিমঝিমের সাথে বেশ ভাব হয়েছে দেখেছি। সামনে আড়ালে ভালো মন্দের খেয়ালও রাখছে। প্রতিবেশীরা ও বেশ প্রশংসা করে কল্লোলের। আমার কিন্তু ভালোই লাগে। একবার ভেবে দেখুন না। আলমগীর সাহেবও বিস্ময়ে তাকালেন। কি বলছো, সত্যি? আমি আমার কথাটা বললাম মাত্র, আপনার মতের ওপর কিছু না। আলমগীর সাহেব মাথা নাড়েন। ওনার মনেও কথাটা উকি দিয়েছে বটে। ছেলেটার আচরণ, আন্তরিকতা সব প্রথম থেকে ওনার ভালো লেগেছে। রিমঝিমের সঙ্গে যখন ভাব হয়েছে একবার কথা তোলা যেতেই পারে।
আলমগীর সাহেব সেদিন রাতে হায়দার মুন্সিকে নিয়ে উঠানে বসে নানা আলাপের মাঝে কথাটা তুললেন। রিমঝিম ভেতরে বাড়ির বারান্দায় নিশ্চুপ দাঁড়িয়ে থেকেও আলাপের বিষয়বস্তু ঠাহর করতে পারল। এও বুঝলো হায়দার মুন্সি প্রস্তাবে পুলকিত। রিমঝিমকে ওনাদের প্রথম দেখা থেকে দারুণ পছন্দ হওয়ার মতোই মেয়েও, কিন্তু বন্ধু হলেও আর্থিক দিক থেকে হায়দার মুন্সি আলমগীর সাহেবের থেকে কিছুটা দুর্বল। তাই সাহস করে নিজে থেকে প্রস্তাব তোলার